প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর ভালো থাকাটাই আমাদের কামনা। আজ আবার ফিরে আসলাম তোমাদের অনলাইন ইউটিউব ক্লাসে। আজকে আমার সাথে প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত হবে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় ক্লাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালোই আছো, ভালো থাকো, এটাই আমার কামনা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের ষষ্ঠ অধ্যায় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের রাষ্ট্র, নাগরিকতা ও আইন। রাষ্ট্র, নাগরিকতা ও আইন এই অধ্যায়টি নিয়ে। তো এই অধ্যায়ের প্রথমে হলো রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রটা কি? রাষ্ট্রের ধারণা, কিভাবে রাষ্ট্র উদ্ভব বা উৎপত্তি ঘটল। প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আদিম যুগে মানুষ প্রথমে কি করত? গোত্রভিত্তিক বসবাস করত। এই একটা গোত্রে ভাগ হয়ে বসবাস করত। তো সময়ের পরিবর্তনে এক সময় রাষ্ট্রের উৎপত্তি হয়, মানুষও এই রাষ্ট্র সৃষ্টি করে। এই আমরা জনগণ, আমরা এই রাষ্ট্র সৃষ্টি করেছি। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিককেই রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণ ওই রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলে। রাষ্ট্রে বসবাসরত জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক। যেন আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। যারা আমেরিকায় বাস করে, আমেরিকার নাগরিক। যারা জাপানে বসবাস করে, তারা জাপানের নাগরিক। এভাবে রাষ্ট্রে বসবাস করলেই রাষ্ট্রের নাগরিক। নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। নাগরিকদের সুন্দর এবং সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। রাষ্ট্রটা কি, এটা নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? এরিস্টটল, গ্রিক। তো এই গ্রিক দার্শনিক তথা রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞাটি কি তোমরা একটু মনোযোগ সহকারে খাতায় লিখে নাও। এগুলা হলো বৈজ্ঞানিক, মানে অর্থাৎ প্রামাণ্য সংজ্ঞা। প্রামাণ্য সংজ্ঞা, এখানে কোনো কাটছাট হলে চলবে না, তোমার মতো করে লিখলে হবে না। এখানে অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ যা লিখেছেন রাষ্ট্রবিজ্ঞানী যেটা বলছেন সেটাই লিখতে হবে। সবকিছু মিলিয়ে যখন তুমি তোমার মতো করে একটা সংজ্ঞা দিবে, তখন তুমি তোমার ভাষায় লিখতে পারবে। কিন্তু প্রামাণ্য সংজ্ঞার ক্ষেত্রে নো কাট, অর্থাৎ এখানে ওই রাষ্ট্রবিজ্ঞানী যা বলছেন তাই লিখতে হবে, এর ব্যত্যয় ঘটলে চলবে না। তো দেখো এরিস্টটল কি বলেছেন? এরিস্টটল বলেছেন স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য, এই যে আমরা লাইফ করে বসবাস করছি, স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে সংগঠিত বা গঠিত সংগঠনই হচ্ছে রাষ্ট্র। শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্র এরিস্টটল প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা লেখো। 1 নম্বর প্রশ্নে আসতে পারে, অথবা অবজেক্টিভে আসতে পারে যে এটি কার সংজ্ঞা। তো এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো সুতরাং সুন্দর করে সবাই লিখে নাও যে রাষ্ট্রের সংজ্ঞাটা কি। শিক্ষার্থী বন্ধুরা, এইবার দেখো আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভার। আর.এম. ম্যাকাইভার কি বলেছেন? আর.এম. ম্যাকাইভার বলেছেন রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন। রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে। কর্তৃত্ব অর্থাৎ যে নাকি কর্তৃত্ব খাটাতে পারবে, কর্তৃত্ববাদী, কর্তৃত্বমূলক ক্ষমতা, অর্থাৎ সে আমাদের এটার উপরে কর্তৃত্ব দেখাতে পারবে। তাহলে আর আছে যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়, অর্থাৎ ওই তাদের
ক্ষমতাটা, কর্তৃত্বমূলক ক্ষমতাটা ওই বসবাসরত জনগণের উপর বলবৎ, অর্থাৎ জনগণ এই নিয়ম কানুনগুলো মেনে চলতে বাধ্য থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম এরিস্টটল পদার্থ সংজ্ঞা, আর এম ম্যাকআইভার একজন রাষ্ট্রবিজ্ঞানী পদার্থ সংজ্ঞা। আরো আছে, সবচেয়ে উল্লেখযোগ্য এবং পরিধানযোগ্য সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার। কে দিয়েছেন? অধ্যাপক গার্নার। অধ্যাপক গার্নার দিয়েছেন সবচেয়ে সুন্দর এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা। অধ্যাপক গার্নার বলেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ। রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যেই সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত, অর্থাৎ তার প্রতি শ্রদ্ধাশীল। তাহলে অধ্যাপক গার্নার, আরেকটা সংজ্ঞা হলো কার? অধ্যাপক গার্নার। এটা সবচেয়ে উল্লেখযোগ্য, অধ্যাপক গার্নার। অধ্যাপক গার্নার প্রদত্ত, অধ্যাপক গার্নার, অধ্যাপক গার্নার প্রফেসর আর কি, অধ্যাপক গার্নার তিনি দিয়েছেন এইভাবে। অধ্যাপক গার্নার কি বলেছেন? রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্র হচ্ছে বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার ব্যবস্থা আছে, যেই সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত বা শ্রদ্ধাশীল। অনুগত লিখছেন, অনুগত লিখবেন। তো এই হলো রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের ধারণা থেকে আমরা। তো এই এত সব বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা মোদ্দা কথা বলতে পারি, রাষ্ট্র বলতে আমরা বলতে পারি, রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক বিশেষ সমাজ যার সংগঠিত সরকার ও জনসমষ্টি আছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। তাহলে এই হলো রাষ্ট্রের সংজ্ঞা। এইবার আসো শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রের উপাদান। এতক্ষণ আমরা দেখলাম রাষ্ট্রের ধারণাতে যে রাষ্ট্র কিভাবে গঠিত হয় বা রাষ্ট্র কি, এই সম্পর্কিত ধারণাগুলো আমরা পেলাম। এবার আমরা দেখব রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান কয়টি এবং কি কি? রাষ্ট্রের উপাদান 4টি। রাষ্ট্রের ধারণা হলো, এবার আমরা আলোচনা করব রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, রাষ্ট্রের উপাদান নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। রাষ্ট্রের উপাদান 4টি: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। নাম্বার 1 জনসমষ্টি। জনসমষ্টি সবাই লিখো। 2 নির্দিষ্ট ভূখণ্ড। 3 সরকার। 4 সার্বভৌমত্ব। নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, এই 4টি হলো আমাদের রাষ্ট্রের উপাদান। তো প্রথমে জনসমষ্টি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। প্রাথমিক উপাদান জনসমষ্টি, একেবারে জনসমষ্টি ছাড়া তো কোনো রাষ্ট্রের কল্পনাই করা যায় না, তাই এটা হলো একেবারে প্রাথমিক উপাদান। জনসমষ্টি কি? প্রাথমিক উপাদান। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো নির্দিষ্ট
সীমানা নেই। জনসংখ্যা কত হবে, কত হলে সেটা একটা রাষ্ট্র, এই ধরনের কোনো নির্দিষ্ট কিছু নাই। তাই রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজার হতে পারে। গণচীন ভারতের জনসংখ্যা 100 কোটির উপর, অন্যদিকে সান মেরিনো এবং মোনাকো দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,225 ও 38,000। দেখো গণচীন এবং ভারত, চীন ভারতের লোক সংখ্যা দিয়ে খেয়াল করো 100 কোটির বেশি, 100 কোটির বেশি প্রত্যেকটা। অর্থাৎ চীনে প্রায় 120-30 কোটি, ভারত একই সেম। অর্থাৎ জনসংখ্যা যে কত লাগতেছে তার কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। এগুলোর মধ্যে 100 কোটিরও বেশি, 100 কোটির উপরে, মানে 120-30 কোটি হবে। তোমরা জাস্ট লিখলাম, আমি বইতে আছে 100 কোটির উপরে, আসলে অনেক বেশি। আর দেখো দুটা ক্ষুদ্র রাষ্ট্র সান মেরিনো ও মোনাকো। সান মেরিনো আর মোনাকো কি দেশের নাম? সান মেরিনো, মেরিনো মজবলা আকার রাশিয়া নাকি সান মেরিনো। আরটা হলো মোনাকো, সান মেরিনো আর মোনাকো। সান মেরিনো 33,225, 33,225, আর মোনাকো জনসংখ্যা হলো 38,000। এটা এডিও দেশ, চিন্তা করছো? আর আমরা হইলাম প্রাইভেট স্টুডেন্ট। তো এটার উদ্দেশ্য, যেটা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো যে 33,225 আর 38,000 জনসংখ্যা নিয়ে একটা রাষ্ট্র। তার মানে এখানে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এখানে ভারতের, চীনের এবং ভারতের জনসংখ্যা 100 কোটিরও বেশি প্রত্যেকটা পৃথকভাবে, একটা 120-30 কোটি হতে পারে। আর আমাদের বাংলাদেশের জনসংখ্যা হলো প্রায়, বলা চলে এখন প্রায় 20 কোটি হয়ে গেছে, যদিও সঠিক তথ্য না, মানে এর কাছাকাছি। 18-19 সরকারি হিসেবে একরকম, বেসরকারি আলোচনা একরকম। যাই হোক, তো নির্দিষ্ট কোনো হিসাব সীমা পরিসীমা নেই। এবার আসো নির্দিষ্ট ভূখণ্ড। 2 নম্বর, 1 নম্বর হলো জনসমষ্টি, এবার 2 নম্বর নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে আলোচনা। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। জনসমষ্টি হলো প্রাথমিক উপাদান, আর নির্দিষ্ট ভূখণ্ড হলো কি? অপরিহার্য উপাদান। জনসংখ্যা হলো প্রাথমিক উপাদান, আর নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রের নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। প্রত্যেক রাষ্ট্রে, আমাদের একটা রাষ্ট্রের সীমানা আছে নির্দিষ্ট, এটা আইনে আমরা দিতে পারি না, নির্দিষ্ট সীমারেখা। তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা আছে। প্রত্যেক রাষ্ট্রই সেটা দ্বারা সীমাবদ্ধ থাকে। ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমাকে বোঝায়। আমাদের স্থলভাগ কতটুকু, সমুদ্র সীমা কতটুকু, এবং আকাশের অবস্থান, আকাশ সীমা বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। আমাদের যেইটুকু নির্দিষ্ট ভূখণ্ড বলতে আমাদের যেটুকু স্থলভাগ আছে, যেইটুকু সমুদ্র সীমা আছে, এইটুকু আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এটাই হলো নিয়ম, নির্দিষ্ট ভূখণ্ড আমাদের নিয়ন্ত্রণে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কোন রাষ্ট্রের ভূখণ্ড কতটুকু সেটার কোনো পরিসীমা নাই। দেখো, প্রতিটি রাষ্ট্রের ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। ভূখণ্ড বড় বা ছোট হতে পারে, যেমন রাশিয়ার আয়তন অনেক বড়, আর ছোট আয়তনের রাষ্ট্র হচ্ছে দারুসালাম, সুইজারল্যান্ড। আয়তনের দিকে বিবেচনা করলে রাশিয়ার আয়তন বিরাট, পক্ষান্তরে ব্রুনাই, দারুসালাম এবং সুইজারল্যান্ডের আয়তন ছোট। অর্থাৎ আয়তনের কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই, কার আয়তন কত হলো। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থান পায়। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টি হতে পারে। রাষ্ট্রের সীমারেখা কয়েকটা দ্বীপেরও সমষ্টি হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি হলো দ্বীপ রাষ্ট্র। কয়েকটা দ্বীপ নিয়ে জাপান, আর জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হলো দ্বীপ রাষ্ট্র, মানে কতগুলা দ্বীপের সমষ্টি। চারদিকে পানি, একটা দ্বীপ, এরকম কয়েকটা দ্বীপ। জাপানে তো অসংখ্য দ্বীপ।
হক্কইডীয়, হুনুসু, হুকুকু, এর মধ্যে 4টা প্রধান আর কি শত শত দ্বীপের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা দেখলাম ভূখণ্ডেরও কোনো সীমা, নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। নির্দিষ্ট বলতে রাষ্ট্র কত বড় হবে বা কত ক্ষুদ্র হবে সেটা ওই রাষ্ট্রের বেষ্টনীতে যেটুকু থাকে জায়গা, স্থলভাগ, জলভাগ এবং আকাশ সীমা, সেটাই সেই দেশের নির্দিষ্ট সীমারেখা। আর এই নির্দিষ্ট সীমারেখা একটা নিরাপত্তা বেষ্টনী বা বলয় করে তোলে প্রত্যেক রাষ্ট্রে। যেন আমাদের সাথে ভারতের সীমারেখা আছে, আমরা আমাদেরটুকু ভোগ করি, তারা তাদেরটুকু ভোগ করে। ওই পাকিস্তানের সাথে আবার ভারতের আছে, এইরকম অর্থাৎ প্রত্যেকটা দেশেরই একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা আছে। তারপর হলো আমাদের জনসমষ্টি হলো নির্দিষ্ট ভূখণ্ড হলো, জনসমষ্টি হলো প্রাথমিক উপাদান আর নির্দিষ্ট ভূখণ্ড হলো দ্বিতীয় অপরিহার্য উপাদান। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো মনোযোগ সহকারে শুনতেছ, একটু মনোযোগ সহকারে শুনো, তাহলেই তোমাদের আত্মস্থ হয়ে যাবে, বাসায় আর বেশি করতে হবে। যদি মনোযোগ দিয়ে শুনো, কিছু মনে রইলো, আবার নিজে নিজে বইটা খুলে বই থেকে আবার পড়লাম, তাহলে তোমাদের পড়ালেখা একবারে কি বলে পরিষ্কার হয়ে যাবে। এবার হচ্ছে সরকার। রাষ্ট্রের তৃতীয় অপরিহার্য উপাদান হলো সরকার। রাষ্ট্রের অপরিহার্য 3 নাম্বার বা তৃতীয় উপাদানটি হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র গঠন, রাষ্ট্র পরিচালনার 3টি বিভাগ থাকে, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই 3 বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। প্রত্যেকটি রাষ্ট্রে 3টা বিভাগের সমন্বয়ে গঠিত, আর এর জন্য পরিচালনার জন্য একটা সরকার ব্যবস্থা থাকে। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো মস্তিষ্ক স্বরূপ। রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো মস্তিষ্ক স্বরূপ। এটি কে বলছেন? অধ্যাপক গার্নার। এটা মনে রাখবেন, এটা অবজেক্টিভও আসে, ক নাম্বার প্রশ্নেও আসে। রাষ্ট্র যদি হয় জীবদেহ, অধ্যাপক গার্নারের মতে, একটু নোট লেখো, অধ্যাপক গার্নারের মতে, গার্নারের মতে রাষ্ট্র যদি হয় জীবদেহ, রাষ্ট্র যদি হয় জীবদেহ, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো মস্তিষ্ক স্বরূপ। তবে সরকার হলো এর মস্তিষ্ক, মস্তিষ্ক স্বরূপ, মস্তিষ্ক। হ্যাঁ, মস্তিষ্ক স্বরূপ। তাহলে মস্তিষ্ক স্বরূপ বলেছেন অধ্যাপক গার্নার। তাহলে রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ, মানে পুরো ব্রেনটাই হলো সরকার। তাহলে আমরা দেখলাম সরকারের প্রয়োজনীয়তা, অর্থাৎ এই জনগণকে পুরো দেশের সীমারেখা নিয়ন্ত্রণ রাখার জন্য, অর্থাৎ নিজস্ব কর্তৃত্বে রাখার জন্য, জনগণকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করা, এবং এই সার্বভৌম একটা যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করার জন্য সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা আছে। সর্বশেষ হলো সার্বভৌমত্ব, সভরেন্টি পাওয়ার। এটা হলো সবচেয়ে উল্লেখযোগ্য সার্বভৌমত্ব। সার্বভৌমত্বটা হলো সরকারের সবচেয়ে চরম এবং পরম ক্ষমতা। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা।
মুখ্য উপাদান হলো সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান দেখো, প্রথমটা গেছে প্রাথমিক উপাদান, দ্বিতীয়টা হলো দ্বিতীয় অপরিহার্য উপাদান, এর 3 নাম্বারটা হলো অপরিহার্য তৃতীয় উপাদান, আর সার্বভৌমত্ব হলো একেবারে মুখ্য উপাদান। সার্বভৌমত্ব হলো মুখ্য উপাদান। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সার্বভৌমত্ব কি? রাষ্ট্র গঠনের মুখ্য সার্বভৌম দ্বারা শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌম এই শব্দটি দ্বারা চরম এবং চূড়ান্ত ক্ষমতা বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। সার্বভৌম ক্ষমতা দ্বারা রাষ্ট্রের গঠন পরিপূর্ণতা পায়। এই ক্ষমতাকে রাষ্ট্রের অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। এই ক্ষমতাটা রাষ্ট্রকে অন্যান্য সমস্ত সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে, আর এই ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমত্বের আদর্শই হলো আইন। সার্বভৌমের আদর্শই হলো আইন। এটা দ্বিতীয় আসে। সার্বভৌমের দুঃখিত, সার্বভৌম ক্ষমতার সার্বভৌমের আদর্শই হলো আইন। সার্বভৌমের আদর্শই হলো আইন। সার্বভৌমের আদর্শই হলো আইন। সার্বভৌমের আদর্শই হলো আইন। সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলেই বাধ্য। আইন মানতে রাষ্ট্রের সকল জনগণ আইন মানতে বাধ্য। সার্বভৌম ক্ষমতার অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি দিক রয়েছে। সার্বভৌম ক্ষমতার দুইটা দিক আছে, একটা অভ্যন্তরীণ মানে ভিতরে, আর একটা হলো বাহ্যিক মানে বহির্বিশ্বের সাথে আমাদের যে ক্ষমতা। অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। কি বলছে? অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর সরকারের কি রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এই সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। বাহ্যিক দুইটা দিক বলছি সার্বভৌম ক্ষমতা, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। তো বাহ্যিকটা হলো বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে, এটা হলো তার বাহ্যিক ক্ষমতা সার্বভৌমত্বের। কেবল জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌমত্ব ক্ষমতা থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত বা পরিগণিত হবে না। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকে ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। আমাদের বাংলাদেশ নামক দেশটি যতদিন থাকবে তার সার্বভৌম ক্ষমতা ততদিন স্থায়ী থাকবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না। সরকার ব্যবস্থার পরিবর্তন হবে, সরকার আসবে আবার চলে যাবে, কিন্তু সার্বভৌম ক্ষমতাটা বলবৎ থাকবে। সার্বভৌম ক্ষমতা বিনষ্ট হলে তো রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়ে, বিলীন হয়ে যায়। তাই তো সার্বভৌম ক্ষমতাটা পাকাপোক্ত রাখার জন্য বা বলবৎ রাখার জন্য এই রাষ্ট্রের এত ব্যবস্থা। সুতরাং জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্বের 4টি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়। এর যে কোনো একটি উপাদান না হলে রাষ্ট্র গঠিত হতে পারে না। এই 4টি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত হয়। এর একটিরও যদি কমতি বা ঘাটতি থাকে সেটা রাষ্ট্র হতে পারে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন এই অধ্যায় থেকে তোমাদের দুটো পাঠ শেষ করলাম। 1 রাষ্ট্রের ধারণা, 2 রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের ধারণাটা করতে গিয়ে বা
আমরা দেখলাম বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা সংজ্ঞায়িত করেছেন। ওটি প্রামাণ্য সংজ্ঞা, আমরা ওগুলো অ্যাকচুয়াল ভেব। আবার সরকার ব্যবস্থা রাষ্ট্রীয় উপাদানের ক্ষেত্রে 4টা উপাদানের বিস্তারিত বা বিশদ বর্ণনা আমরা পড়লাম তথা শুনলাম। তো আশা করি তোমরা সবাই পাঠটি মনোযোগ সহকারে শুনেছ, আর শুনলেই তোমাদের মঙ্গল হবে। তোমরা পড়াটি আত্মস্থ করতে পারবে অতি সহজেই। বাসায় আবার অর্থাৎ বই খুলে আবার এই রাষ্ট্র নাগরিকতা আইন অধ্যায়টি খুলে রাষ্ট্রের ধারণাটা এবং রাষ্ট্রের উপাদান সম্পর্কে একটু পড়বে, তাহলে তোমাদের পড়া শেষ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।